ঘুম জড়ানো চোখে রুমে ফিরল ওরা। ভোরের আলো রাঙা থেকে সাদা হয়ে এসেছে বেশ অনেকক্ষণ। সুবর্ণরেখার আশেপাশে লোকের আনাগোনা বাড়ছে। একটা সিগারেট ধরিয়ে চেয়ারে গা এলিয়ে দিল সঞ্জয়। বাকি ছজনও ঘরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। 1 মিনিট, 2 মিনিট, নীলের হাত ঘড়িতে সেকেন্ডের কাঁটার শব্দটাও বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। মাধবীও একটা সিগারেট ধরালো। হাওয়ায় পরপর দুটো রিং ছেড়ে একবার সবার দিকে তাকালো। তারপর খুব শান্ত গলায় বলল, আমরা যখন সবাই জঙ্গলের দিকে গেছিলাম তখনই হয়তো হরিহর হোটেলে ফিরে এসেছে। প্রত্যয় এতক্ষণ এক মনে নিচের দিকে তাকিয়ে আঙুল মটকাচ্ছিল। এবার সে মাধবীর দিকে চোখ তুলে তাকালো। তারপর বলল, আমাদের ঘর থেকে ওই ফলটা গায়েব হলো কি করে? মানে আমরা যখন প্রথমে শব্দটা শুনে জঙ্গলের দিকে যাচ্ছিলাম তখন তো হোটেলের মেন গেটটা বন্ধ। তাহলে হরিহর বেরোলো কোথা থেকে? আর যদি ব্যালকানি দিয়েই বেরোয় তাহলে মেন গেটটা বন্ধ করলো কে? তাছাড়া বাসন্তী আর প্রীতিকে ভয়ই বা দেখালো কে? সঞ্জয় বলল, এই হোটেলে নির্ঘাত কোনো একটা দরজা আছে যেটা আমরা জানি না, সেটা দিয়েই হরিহর বেরিয়েছিল আর ঢুকেছিল। অখিল বলল, এখন চ একটু ঘুমিয়ে নি, কাল রাতে তো কারোর ঘুমই হল না। নীল বলল, হ্যাঁ ভাই, বড্ড ঘুম পাচ্ছে। দিনের আলো ফুটলে রাতের অন্ধকার যতই রহস্যময় হোক তাকে ফিকে লাগে। ওদেরও এখন তেমনই লাগছিল। জানলা দিয়ে সকালের অলোক মেঘলা আকাশ, সুবর্ণরেখার জলে ইতিউতি নৌকার চড়ে বেড়ানো, দূর থেকে আবছা ভেসে আসা নাগরিক কোলাহলের মধ্যে আর যাই হোক কোনো অলৌকিক ভয় থাকতে পারে না। ফলে কয়েক মুহূর্তের মধ্যে গত রাতের ভয় ভীতি হারিয়ে সবাই আবার আগের মতো সহজ হয়ে উঠল। আর মানুষ যখন সহজ হয়ে ওঠে তখন সহজাতভাবেই সমস্ত অলৌকিক ঘটনার একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলে। প্রীতি বলল, কাল নেশায় ছিলাম তাই হয়তো এমন ভুল দেখেছি আমরা দুজনেই। এমনিতেও ওই অমন চিৎকার শুনে আমরা ভয় পেয়েছিলাম। বাসন্তী ও প্রীতির কথায় সায় দিল। দ্রুত এই ঘরের পরিবেশ আবার সাধারণ হয়ে এলো। মেয়েরা টাটা বলে ফিরে গেল নিজেদের রুমে, আর ওরা 4 বন্ধু বিছানাপত্তর গুছিয়ে শুয়ে পড়ল। দুপুর পেরিয়ে ঘুম ভাঙল ওদের। দ্রুত স্নান সেরে লাঞ্চ করে যখন ওরা হোটেলের উঠোনে এলো ততক্ষণে ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গেছে। প্রীতি বলল, আজ দূরে কোথাও গিয়ে কাজ নেই, চলুন চিত্রকূটটা একবার দেখে আসি। সেদিন সন্ধে হয়ে যাওয়ায় আর ওদিকে যেতে পারিনি আমরা। প্রত্যয় বলল, হ্যাঁ, সেই সঙ্গে রঙ্কিনী দেবীর মন্দিরটাও দেখে আসবো, শুনেছি ওখানে এককালে নাকি নরবলি হতো। 3:30টার দিকে বেরোলো ওরা। ওরা যখন উঠোনে বসেছিল তখন নতুন 3 জন ট্যুরিস্ট এসেছিল হোটেলে। স্বামী স্ত্রী আর তাদের বছর 7 একটা মেয়ে। নীল বলল, হোটেলের মালিক বড্ড আজব তো। আর এই নতুন লোক এসেছে, তাও লোকটার কোনো পাত্তাই নেই। প্রীতি হাসল, অন্য কাজে ব্যস্ত থাকলে কি আর হোটেলের ব্যাপারে খেয়াল থাকে? উঠোন পেরিয়ে সেই পুরনো রাস্তা ওরা ধরল, যে রাস্তা জঙ্গলের পাশ দিয়ে বেঁকে সিমেট্রি রাজবাড়ি পেরিয়ে চিত্রকূট পাহাড়ের পাশ দিয়ে রঙ্কিনী দেবীর মন্দিরের দিকে চলে গেছে। সাধারণত কোনো রাস্তা প্রথম দিন যতটা দীর্ঘ মনে হয় দ্বিতীয় দিন ততটা হয় না, তৃতীয় দিন আরও কমে যায় রাস্তার দৈর্ঘ্য। জঙ্গলের বাঁক দিয়ে কয়েক মিনিটের মধ্যেই ওরা সিমেট্রিতে পৌঁছে গেল। সেদিনের মতো আজ বিকেলে অতটা ঘোর হয়নি, ফলে পুরনো সেই রহস্যময়তাও অনেকটা কম। পাঁচিলের সেই ভাঙা জায়গাটা ডিঙিয়ে ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখল অখিল। এই সেই ফল গাছটাকে দেখছি না যে? নীল বলল, নির্ঘাত গরুতে খেয়ে নিয়েছে। অখিল দ্রুত হেঁটে যেখানে ফল গাছটা ছিল সেখানে গিয়ে কুঁজো হয়ে মাটির দিকে তাকালো। মাটি ঝোপ জঙ্গলে ভর্তি। দুহাত দিয়ে ঝোপ সরিয়ে
একটু খোঁজ করতেই চমকে উঠে বাকিদের দিকে তাকালো অখিল। বলল, গরুর দাঁত ঠিক কতটা ধারালো হয় রে? সঞ্জয় বলল, কেন, কি ব্যাপার? অখিল বলল, এদিকে আয়। এটাকে তো আমার কোনোভাবেই গরুর খাওয়া বলে মনে হচ্ছে না, বরং দা দিয়ে কাটার দাগ লাগছে। দেখ দেখ, এখানে আয়। অখিলের কথা শুনে সঙ্গে সঙ্গে ঝুঁকে তাকালো বাকিরা। মাধবী বলল, তাই তো। প্রত্যয় বলল, প্রতাপ বলছিল সিমেট্রিটা অ্যাবডান্টেড, তাহলে গাছটা কাটলো কে, আর কেনই বা কাটলো? অখিল বলল, মোর প্রিসাইজলি আমার একটা ফল ছিঁড়ে নেওয়ার পর। ফলটাও আবার গায়েব হয়ে গেল দেখি। সঞ্জয় বলল, কাল রাতে আমি সিমেট্রির এদিকটা যখন এলাম, দুজন লোককে বেরোতে দেখেছি সিমেট্রি থেকে। অন্ধকারে বুঝতে পারিনি লোক দুটো কারা, তবে একজন সম্ভবত অবাঙালি মারোয়ারি। আচ্ছা, যতটা কথা কানে এসেছিল আর কি। অখিল বলল, তাহলে স্থানীয়দের ভূতের ভয়? সঞ্জয় মুচকি হাসল, তারপর আপন মনে দুবার মাথা নাড়ল। সিমেট্রি থেকে বেরিয়ে চার্চ ঘুরে ওরা চলল চিত্রকূট পাহাড়ের দিকে। বেশ কিছুক্ষণ গল্প করতে করতে চলার পর যখন ওরা চিত্রকূট টিলার একদম কাছে পৌঁছেছে, তখন হঠাৎ মাধবী আঁতকে উঠল। বাকিরা মাধবীর দিকে তাকাতেই ও আঙুল উঁচু করে প্রীতির পায়ের দিকে দেখালো। প্রীতির ডান পায়ের গোড়ালির কাছে জিন্স চুইয়ে রক্ত পড়ছে। হতবুদ্ধির মতো চার বন্ধু একে অন্যের মুখের দিকে তাকালো। দুজন স্থানীয় লোক এই সময় টিলার পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। প্রীতির পায়ের দৃশ্য দেখে তারা রে রে করে ছুটে এলো। প্রথম লোকটা মাঝ বয়সী, মুখ ভর্তি দাড়িগোঁফ, স্বাস্থ্যবান শরীর। সে জিজ্ঞাসা করল, আপনারা ওই সিমেট্রিতে ঢুকেছিলেন? সঞ্জয় ঘাড় নাড়ল, হ্যাঁ, কেন? লোকটা আবার জিজ্ঞেস করল, আপনাদের কেউ বারণ করেনি? সঞ্জয় বলল, কেন বারণ করবে? লোকটা বলল, আপনারা জানেন ওই দিদিমণির পা থেকে এমন রক্ত কেন পড়ছে? সঞ্জয় বলল, কোথাও লেগে কেটে গেছে হয়তো, এছাড়া আর কি। সঞ্জয়ের উত্তর শুনে লোক দুটো ওর দিকে তাকিয়ে এমন ভাবে হাসল যেন ওদের চেয়ে বড় নির্বোধ এই পৃথিবীতে আর নেই। তারপর ধীরে ধীরে লোকটা বলল, কোথাও লেগে অমন কাটেনি, এ হলো ওদের চিহ্ন। ওদের যার যার গায়ে ওই চিহ্ন হবে তাকে ওরা নিয়ে যাবে। অখিল জিজ্ঞেস করলো, কারা নিয়ে যাবে? লোকটা বলল, কবরের স্থায়ী বাসিন্দারা। উত্তর শুনে একটু অবাকই হলো অখিল, ওর হাসিও পেল। এইসব ড্রামাটিক লাইন হিন্দি ইংরেজি ভূতের সিনেমাতেই শোনা যায়। অখিল জিজ্ঞেস করলো, তারা কারা? দ্বিতীয় লোকটা বলল, এইটা তো জানি না, তবে ওরা আমাদের চেনা জগতের বাসিন্দা নয়।